গল্প মানেই কল্পনা আর রহস্যের জগৎ। কখনো হাসি, কখনো চমক, আবার কখনো রক্ত গরম করার রোমাঞ্চ। আর সেই রোমাঞ্চের অদ্ভুত এক রত্ন হলো প্রখ্যাত সাহিত্যিক প্রতিভা বসুর লেখা হীরের আংটি। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এই দুর্দান্ত গল্প, যেখানে আছে রহস্য, টান টান উত্তেজনা আর চমকে দেওয়া মোড়। চলুন তবে শুরু হোক আজকের গল্প। দরজা খুলে সন্দীপ খুশির গলায় বলে উঠল, এই তো বিকাশ মামা এসে গেছেন। কি হয়েছিল, এতদিন আসেননি কেন? মা তো ভেবে অস্থির। ভালো আছেন তো? তোরা সব ভালো তো? বিকাশ মামা ঘরে ঢুকে এলেন। বসার ঘরে নিয়ে বসাতে বসাতে সন্দীপ বলল, আমরা সবাই ভালো। আপনার ভক্ত হনুমানটি তো এক জোড়া নতুন তাস কিনে বসে আছে। কবে তার মামা দাদু এসে তাসের ম্যাজিক দেখাবে আর শেখাবে। কোথায় সে? এবার তার ক্লাস 10 হলো, নতুন ক্লাসে উঠেছে, নতুন বই কেনা হয়েছে, মহা উত্তেজিত। দাঁড়ান, ডাকছি। ডাকার আগেই ভক্ত হনুমান হাজির। তুমি এসেছো মামা দাদু? তুমি আমাকে সেদিন যে দুটো খেলা শিখিয়ে দিয়ে গিয়েছিলে, সে দুটো দেখিয়ে আমি তো সারা স্কুলে নাম করে ফেলেছি। আজ আরো দুটো শিখিয়ে দিয়ে যেতে হবে, নইলে আর আমার মান থাকছে না। নিশ্চয় শিখিয়ে দেব। তোমার দিদা কোথায়? তাকে ডাকো আগে। বিকাশ মামা সন্দীপের আত্মীয় মামা, কিন্তু নিজের মামার মতোই। হৈমন্তী দেবী নিজের ভাইয়ের সঙ্গে এ ভাইয়ের কোনো তফাৎ করেন না, বরং এই ভাইয়ের সঙ্গে বেশি দেখাশোনা হয় বলে সম্পর্ক নিকটতর। ইনি থাকেন কলকাতা থেকে 2 ঘন্টা দূরের পথ, লক্ষ্মী গঙ্গাপুরে। টানা বলে চলে আসেন, সপ্তাহে 2 দিন তো আসেনি। আবার বিপদ আপদেও বুদ্ধি পরামর্শ নিতে ছুটে আসেন। এবার এলেন প্রায় 17-18 দিন বাদে। হৈমন্তী দেবী এসে বললেন, কি রে, কি হয়েছিল তোর? এতদিন আসিসনি কেন? আমি তো ভাবছিলাম আমি চলে যাই অন্তুকে নিয়ে। বিকাশ মামা বললেন, গেলে না কেন? খুব ভালো হতো। বড় অশান্তি চলছে বাড়িতে। কেন, কি হয়েছে? আমাদের নীলকান্ত মণির আংটিটা হারিয়ে গেছে। সে কি? হৈমন্তী দেবী চমকে গেলেন। তোদের 200 বছরের পুরনো আংটি, 14 পুরুষ ধরে তোরা এই নীলা ব্যবহার করে আসছিস। কি দামি পাথর! এই হিরে এখন তুই পাবি কোথায়? কেমন করে হারালো? সেটাই তো রহস্য। তোমার বাড়িতে সেদিন শেষ এলাম, যেদিন, সেদিন তো তোর আঙুলে ছিল ওটা। কেউ তো কমল হিরে দেখেনি, সবাই দেখলো। কত বড় একটা মার্বেলের মতো হিরে, কি ঝিলিক দিচ্ছিল। দুঃখিত স্বরে বিকাশ মামা বললেন, মিউজিয়াম থেকে লোক এসেছিল ওটা নেবার জন্য। একটা সাংঘাতিক দামের অফার দিয়েছিল ওটা নেবার জন্য, কিন্তু ওটার দাম তো টাকায় হয় না। ওটা ধারণ করলে আমরা তার চেয়ে অনেক বড় সৌভাগ্যকে ধরে রাখতে পারি। সব সময় ব্যবহার করি না, নানা কারণে কিছুদিন যাবত ওটা ধারণ করেছিলাম, গেল। আর যেতে যেতেই দুটো দুর্ঘটনা। কি? হ্যাঁ, বোম্বেতে ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঈশ্বরের দয়ায় প্রাণে বেঁচেছে। হয়ওনি কিছু, তবে 7 দিন হাসপাতালে থাকতে হয়েছে। আবার এদিকে সেই রাত্রেই শুভ্র একেবারে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরল। জামা ছেঁড়া, হাতে রক্ত, খেলার মাঠে থেকে কারা ডেকে নিয়ে গিয়ে নির্জন রাস্তায় খুব মেরেছে।
তোমার ভাতৃবধূ তো প্রায় শয্যা নিয়েছে। তুমি একবার যাবে আমার ওখানে? তুমি 2-1 দিন থেকে এলে বাড়ির হাওয়াটা অন্তত একটু হালকা হবে। হৈমন্তী দেবী বললেন, নিশ্চয়ই যাব। তুই পুলিশে খবর দিয়েছিস তো? যা করার সব করেছি। কর্তাদের দরজায় ঘুরে ঘুরে পায়ের দড়িও ছিঁড়ে ফেলেছি। কিছু হবে বলে তো মনে হচ্ছে না। তুই সীতেশকে চিনিস? তোর জামাইবাবুর বন্ধুর ছেলে, সীতেশ বর্মন। ঠিক মনে পড়ছে না। ডিটেকটিভ ডিপার্টমেন্টে বেশ তোমরা লোক। হঠাৎ হঠাৎ আসে আমার এখানে। আচ্ছা দাঁড়া, আমি তাকে একটা ফোন করি। করলেন ফোন, পেলেনও, কিন্তু তখনই কলকাতার বাইরে কোনো ষড়যন্ত্র মামলার আসামিকে ধরতে যাচ্ছে বলে 2 দিন বাদে আসবে বলল। লক্ষ্মী গঙ্গাপুর জায়গাটা খুব সুন্দর, একেবারে গঙ্গার ধারে। বিকাশ মামার বাড়িটাও খুব সুন্দর, একতলা ছোট বাড়ি। এটা তিনি পরিবার থেকে আলাদা হয়ে নিজে করে নিয়েছেন। পূর্বপুরুষেরা কিঞ্চিত তালুক মুলুকের অধিকারী ছিল বলেই এদের খেতাব তালুকদার। এখন আর বিশেষ কিছু নেই, যে যার করে কমে খায়। বাড়িঘর জমি জমাও সব ভাগ বাটোরা হয়ে গেছে। বিকাশ তালুকদার ব্যবসা করেন, ব্যক্তিগতভাবে বেশ সচ্ছল। একটি মাত্র ছেলে, সেও বেশ উপযুক্ত, বম্বেতে থাকে। বাড়িতে এখন তিনি, তার স্ত্রী আর তার ভাগ্নে শুভ্র ছাড়া কেউ নেই। শুভ্র জন্ম থেকেই মামা মামির কাছে মানুষ হয়েছে। শুভ্র পেটে থাকতেই তার বাবা মারা যায়। মা মারা যায় তার যখন 3 বছর বয়স। মামা মামি তার বাবা মা। মামা মামিরও সে নয়নের মণি, তাদের নিঃসঙ্গ জীবনের অবলম্বন। হৈমন্তী দেবী পরের দিন সকালে উঠেই চলে এসেছেন এখানে। অন্তুও সঙ্গে এসেছে। অন্তু এখন ছোট নেই, রীতিমতো ক্লাস 10 ছাত্র। প্রায় 6 ফুট লম্বা, বুদ্ধি তীক্ষ্ণ, দেখতে সুন্দর। ঠিক ছিল বন্ধুদের সঙ্গে দীঘা যাবে 2 দিনের জন্য, কিন্তু তা না গিয়ে দিদা বলা মাত্রই চলে এলো এখানে। দিদা বলা মাত্রই এলো বলে যে সে এখন আগের মতোই দিদা ছাড়া চোখে অন্ধকার দেখে তা নয়। এখন তার অন্য জীবন, অন্য মন, অন্য আড্ডা। এখন আর গোয়েন্দা গল্পের পোকা নেই, অনেক জরুরি বই পড়ে ফেলেছে। একটি হাতে লেখা পত্রিকাও বার করেছে, যার নাম নতুন তরুণ। একটা গল্পও লিখেছে। তবু সে এলো, তার কারণ কয়েকটা ম্যাজিক শেখা তার বিশেষ দরকার। নীলা চুরি যাবার ব্যাপারটাও কৌতূহলোদ্দীপক। ঠাট্টা করে মামা দাদু বললেন, এই যে আমাদের খুদে ডিটেকটিভ এসে গেছে। আর ভয় নেই। শুভ্র, বাড়িটারি ভালো করে ঘুরে দেখো, ঠিক বার করে দেবে। এ কথায় অন্তু লজ্জিত হলো। ছোটবেলায় কবে কি করেছে তাই নিয়ে এখনো সবাই কেবল ঠাট্টা করে। শুভ্রতার সঙ্গে সব সে ঘুরে দেখতে বেরোলো ঠিকই, কিন্তু বাড়িটা ঘুরে দেখতে নয়, পাড়াটা। গঙ্গার ধারে গিয়ে বট গাছের তলায় বসতে ভীষণ ভালো লাগলো। শুভ্র ফুটবল খেলায় বেশ পটু, অন্তু যা একদম পারে না। সেই জন্য সে বরাবরই শুভ্রদার ভক্ত। শুভ্র তার চেয়ে 5-6 বছরের বড়, সদ্য 12 ক্লাস পাশ করেছে। স্থানীয় কলেজেই এখন বিএ ক্লাসের ছাত্র।
উদাস গলায় শুভ্র বলল, গঙ্গার জলের দিকে তাকালে আমার কি ইচ্ছে করে জানিস? কি? মনে হয় এক ডুবে 7 সমুদ্র 13 নদী পার হয়ে একেবারে সেখানে চলে যাই। অন্তু ভাবলো শুভ্রদা বুঝি মৃত্যুর কথা বলছে, হেসে বলল, এত দুঃখ তোমার কি যে একেবারে সেখানে চলে যাবে? শুভ্র বলল, দুঃখ না হোক, সুখী বা কি? বাড়ির যা হাল হয়েছে আংটি হারিয়ে, সে তো হবেই। ওরকম একটা দুষ্প্রাপ্য নীলা, তার উপরে কত কালের পুরনো স্মৃতি, আমারও খুব কষ্ট হচ্ছে।